শুরু হচ্ছে রহস্য। আমার বন্ধুর মুখে শোনা এই গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোন কলেজের প্রফেসর, বেশ বুদ্ধিমান, বিশেষ কোন রকম অনুভূতির ধার ধারেন না। উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে, আর সে কৌশলও তার জানা আছে। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে। অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন, আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন, তখন এর একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি। তার নিজের কথাতেই বলি। সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাবার পরে 3-4-5 ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তাও আমার এতকাল পরে মনে নেই। ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল। ওর বাড়ি ছিল ওই বেলঘড়িতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত, ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, আর সবসময় অশ্লীল কথাবার্তা বলতো। চালবাজের তার অন্ত ছিল না, কিন্তু তার আমার সঙ্গে খুব বন্ধু। কারণ আমি নিজেও একজন দস্তুর মত চালবাজ ছেলে ছিলাম তখন। এখন সেসব কথা ভাবলে হাসি পায়। তারপর যা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাওয়ার সময় ট্রেনে গেল, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো, কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। কিছুক্ষণ ওর বাড়িতে থাকার পর হঠাৎ কি একটা বিষয়ে আমাদের মধ্যে ঘোর তর্কাতর্কি হলো। এমন চরমে উঠলো সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম। যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লুম। এমন একটা জায়গায় ভদ্রলোকের থাকতে আছে। বারাকপুর ট্রাং রোড বেয়ে হনহন করে হাঁটছি কলকাতার মুখে। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলে যাচ্ছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পায়নি। হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারবো না, একটু বিশ্রাম দরকার। ডাইনে বায়ে চাইতে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লুম। বাইরে থেকে আমার মনে হয়েছিল এই বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না, আছে হয়তো এক আধটা উড়ে মালি। তাকে 2-4টে পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে। বাগানের মধ্যে নিশ্চয়ই একটা পুকুরও আছে, আর নিশ্চয়ই তার ঘাটও বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাত্রে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেকদিন পরে হয়তো কপালে জুটে যাবে। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানের লোকজন কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসেও না মনে হয়। লাল কাঁকড়ের পথগুলোর ওপরে 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের খেয়ে তার আগাছার জঙ্গলে ভর্তি। আরো একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব বড় লোকের। অন্তত যে সময় এ বাগান বাড়ি তৈরি হয়েছিল সেই সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকখানি ইটে আর পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি দেখা যাচ্ছে। মূর্তিগুলোর মধ্যে দেখলাম কারো হাত ভাঙা তো কারো নাক ভাঙা।
এরকম অনেক অপসরি মূর্তি বাগানের এদিকে ওদিকে ছড়িয়ে আছে। কারো পিঠ দেখা যাচ্ছে তো কারো মুখ দেখা যাচ্ছে। একটু দূরে গিয়ে বাঁদিকে চওড়া পথটা ধরলাম। পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আমি আশা করেছিলাম এটা ঠিক তা নয়। অনেক কালের পুরনো পুকুর। বাঁধা ঘাট ছিল এক সময়, এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে, আর ঘাটের দুপাশে বট অশ্বত্থের গাছ গজিয়েছে। সে ঘাটে সিঁড়ির সাহায্যে নামাও যায় না, আর সে রাত্রে তো সাপের ভয়ে আমার সেদিকে যেতেই সাহস হলো না। ঘাটের থেকে কিছু দূরে দেখলাম একটা বেঞ্চি পাতা রয়েছে। তখন এমনি আমার ক্লান্ত শরীর, বেঞ্চির ওপরে গিয়ে শুয়ে পড়লাম। শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরি মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকে ঘুম ভেঙে আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা যেন অন্য কিছু একটা কাজ করছিল। আমাকে জাগতে দেখে সেটা যেন চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববত ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম, ভালো করে চোখ মুছলাম। ঘুমের ঘোর, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম থেকে উঠে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি যেন একটা করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়ে সামলে নিয়েছে। সমস্ত শরীর তখন অবশ আর ভারী। ঘুমের ঘোরও ভালো করে কাটেনি, আর রাস্তা দিয়ে হাঁটবার ইচ্ছা তখন আমার মোটেও নেই। তাই আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়ল। শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিয়েছে। পুতুলটা কি করতে যাচ্ছিল? আমার ঘুম ভেঙে উঠতে দেখে ও কি করতে করতে সামলে গেল। অনেক রাতে ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমেই অচেতন হয়ে পড়েছিলাম। আবার যখন ঘুম ভাঙলো তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে। ফুটফুট করছে জ্যোৎস্না। তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে আর আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই। কোথায় কি একটা পরিবর্তন হয়ে গেছে বাগানে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল তা এখন যেন নেই। কি একটা বদলে গিয়েছে, অথচ কি সেটা বুঝতে পারছি না। কি বদলে গেল? হঠাৎ আমার চোখে পড়ল সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওইখানেই যেন হয়েছে। আগে যা ছিল এখন তা নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটে গেল, সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যিটা আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদিটার ওপর বসানো সে অপসরি পুতুলটা কোথায় গেল? বেদিটা খালি পড়ে আছে, পুতুলটা নেই। প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে অপসরি মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি ভুল দেখেছিলাম। কিন্তু তাই বা কি করে হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু এই অপসরি মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার ওপরেই সেই পুতুলটা ছিল।
না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলামই বা কি করে? বেশ মনে আছে, প্রথম এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথমেই আমার চোখে পড়েছিল। আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। আর তাছাড়া আমি এও ভেবেছিলাম, মনে আছে, এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এ দেশে তৈরি হয়। এত সব একেবারে ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি না হয় তবে সে অপ্সরী মূর্তি বা যাবে কোথায়? এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা? চলে নিয়ে গেল? তাই যদি হয়, এতকালে বাগান অরক্ষিত ভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলে না, আর একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে? না, তাও সম্ভব বলে মনে হয় না। কেন জানি না আমার কেমন ভয় হলো, গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই, এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই। আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা। যখনই আমার এ কথা মনে এলো, অমনি আমি বেঞ্চ থেকে উঠে পড়লাম। পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি। এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাঁধা ঘাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল, সেটাই বা কয়। সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে। মনে কেমন সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখল। কত পুতুল ছিল বাগানের এদিকে ওদিকে, বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ছকছক করছিল। এখানে তেমনই সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র। কিন্তু কই সেই অপ্সরী পুতুলগুলো? একটাও তো চোখে পড়ছে না। এক রাত্রে কি বাগানে সব পুতুল চুরি গেল? এই রাত্রিটার জন্য কি চোরেরা ওত পেতে বসেছিল? আশ্চর্য। বোকার মতো চারিদিক চেয়ে চেয়ে দেখতে লাগলো। এতক্ষণে বুঝলাম, ঘুম ভেঙে উঠে যে ভেবেছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে, সে হলো এই পরিবর্তন। বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাঁধা ঘাটের ওপরটাতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতেই আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে আর বিস্ময়ে। বাগানের সব অপ্সরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার যাচ্ছে ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্ট ভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে। এইখানে আমাদের মধ্যে বন্ধুকে কে প্রশ্ন করল, আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাতের কথা। সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে, মাঝে মাঝেই যেন দেখি। বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে, আমি কাউকে বলিও না যে বিশ্বাস করো। আমি বললাম, বন্ধুর বাড়িতে গিয়ে সিদ্ধি টিদ্ধি খাননি তো? আমি ওসব ছুতাম না তখন, এখনো তাই, বিশ্বাস করুন এ কথাটা। সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। আমরা বললাম, তারপর? বন্ধু বলতে আরম্ভ করলেন আবার। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি! বেশ মনে আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল। চাঁদ তখন গাছটা ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে। সে ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সে অদ্ভুত, অবিশ্বাস্য, অস্বাভাবিক দৃশ্য। সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তর মতো জল কেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল, যেন নিজের ওপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে ছুট।
একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো, অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্যি কিনা, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল। হাসির একটি ঢেউ যেন আমার কানে এসে পৌঁছলো। পরক্ষণে আমি একেবারে বারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে এসে পড়লাম। এবার আপনারা যে প্রশ্নটি করবেন তাও আমি জানি, সেখানে আমি আর গিয়েছিলাম কিনা, তাই তো? পরদিনই গিয়েছিলাম, একা নয়, 3টে বন্ধু সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা। কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরি পুতুল এদিকে ওদিকে বন জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো। কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে তখন ডাক দিল। ঘাটের ওপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটা 2খানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এই বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয়। ভালো করে পরীক্ষা করে দেখা গেল লতাটার কোথাও একটুকুও ছেঁড়া নেই, অথচ আমি হলপ করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল। অন্তত এই বেদিটা আমি খালি দেখেছি। এই ঘাটের দ্বারাই আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কাল রাত্রে। আমার বন্ধুরা বলল, তাহলে বিছুটি লতা এমন থাকে কি করে? এই জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি তো গাছটা গজায়নি। ওদের যুক্তিও অকাট্য, কি উত্তর দেব ওদের? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর।